আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কাই করছে না ইরান। হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি অব্যাহত রেখেছে দেশটি। ফলে ইরানের বন্দরগুলো অবরোধে মার্কিন পদক্ষেপ কার্যত ব্যর্থ হচ্ছে। তেলবাহী সামুদ্রিক জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্রাকার্স এর রিপোর্ট বলছে, মার্কিন অবরোধ ফাঁকি দিয়ে ইরানি বন্দর থেকে অন্তত ৪০ লাখ ব্যারেল তেল বাইরে চলে এসেছে। তেলবাহী বেশ কটি ট্যাঙ্কার গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি যাত্রা করেছে বলেও জানায় ট্যাঙ্কার ট্রাকার। প্রতিষ্ঠানটি বলছে, ইরান তাদের অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালগুলোতে আরও ৪৬ লাখ ব্যারেল তেল জাহাজে লোড করেছে। এসব তেলবাহী ট্যাঙ্কারও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করবে বলে ধারণা করেছে ট্যাঙ্কার ট্রাকার। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০% সম্পন্ন হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। ট্রেড ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী ইরান গত মার্চ মাসে দৈনিক ১৮,৪০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। চলতি এপ্রিল মাসে এখন পর্যন্ত রপ্তানির পরিমাণ দৈনিক ১৭,১০,০০০ ব্যারেল। দেশের অর্থনীতির বেশিরভাগ সূচক নিম্নমুখী, বিনিয়োগ নেই, ব্যবসা বাণিজ্যে চলছে মন্দাভাব, কর্মসংস্থানেও নেই সুখবর, বাড়ছে জিনিসপত্রের দাম, টানা ৮ মাস কমেছে রপ্তানি আয়। তবে স্বস্তি কেবল প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্সে। তাতে ভর করেই বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ঋণাত্মক ধারায় রয়েছে চলতি হিসাবের ভারসাম্য। দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে সাদাত হাবিবি সেতু রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিনিয়োগ খরায় ভুগতে থাকা বাংলাদেশের উপর মরার উপর খাড়ার ঘা অস্থির মধ্যপ্রাচ্য। মাসখানেকের বেশি সময় ধরে জ্বালানিতে সরকার দৈনিক গড়ে ১৬৭ কোটি টাকা ভর্তুকি গুনেছে, তবে দাম ধরে রাখা সম্ভব হয়নি। পরিসংখ্যান বলছে মূল্যস্ফীতি কমেছে। মার্চ মাসে যা ৯% নিচে নেমে দাঁড়িয়েছে ৮.৭১%। তবে এপ্রিলে তেল গ্যাসের নতুন দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নিত্যপণ্য বাজারে। তাই নতুন সরকার চাইলেও মূল্যস্ফীতি ধরে রাখা প্রায় অসম্ভব। এখন যতটুকু আসলে মূল্য সমন্বয় হলো, তো সেটার কারণে আসলে মূল্যস্ফীতি ইমিডিয়েটলি বেড়ে যাবে এবং এতে করে আসলে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ রয়েছেন, সীমিত আয়ের মানুষ, তো প্রত্যেকের জন্য কিন্তু জীবনযাত্রাটা কিন্তু অনেকটা কঠিন হবে। মূল্যস্ফীতি যে হারে বাড়ছে, মজুরি সে হারে বাড়ছে না, তাহলে মানুষ দরিদ্র হবে। এবছরও ১৪-১৫ লাখ মানুষ দরিদ্র হবে। চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৯ মাস জুলাই মার্চ সময়কালে মোট রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪.৮৫%। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে ক্রেতাদের পোশাক কেনার আগ্রহ কমেছে। টানা ৮ মাস রপ্তানিতে প্রবৃদ্ধি নেই। আবার দেশের ভিতরে জ্বালানি সংকটের বিপাকে কারখানাগুলো। অনেক প্রতিষ্ঠান কিন্তু আপনার ডিজেলে পরিচালিত হয়, যারা জেনারেটর মাধ্যমে, তারা সময় মতো ডেলিভারি যদি না দিতে পারে, বায়ার তাদের অর্ডার নিবে না। অনেক জায়গায় এয়ার শিপমেন্ট হচ্ছে বিপুল খরচ করে। এদিকে আমদানির তুলনায় রপ্তানি কমে যাওয়ায় বাড়ছে বাণিজ্য ঘাটতি। চলতি অর্থবছরের প্রথম ৮ মাস তথা জুলাই ফেব্রুয়ারি সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১৬.৯১ বিলিয়ন মার্কিন ডলারে। এছাড়া ঋণাত্মক অবস্থায় চলে গেছে চলতি হিসাবের ভারসাম্য। ফেব্রুয়ারি পর্যন্ত চলতি হিসেবে ঘাটতি ছিল $১ বিলিয়ন। কৃষক কার্ড বলেন, প্রবাসী কার্ড বলেন, বিভিন্ন ধরনের কার্ড যে আমরা চালু করতে যাচ্ছি, এগুলো তো সাবসিডি ভিত্তিক। তাহলে সাবসিডি ভিত্তিক যে আমার খরচ, আমার আয়টা কোথা থেকে আসবে? আমি কি সারা জীবন কি আমি ঋণ নিয়ে চলবো? মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জন্য হাতে টাকা রাখছেন না প্রবাসীরা, দেশে পাঠিয়ে দিচ্ছেন আয়। আর তাতেই দেশের অর্থনীতির সবচেয়ে বড় স্বস্তি এখন রেমিটেন্স প্রবাহে। ২০২৬ সালের প্রথম ৪ মাসে প্রবাসীরা $১২.২৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। রেমিটেন্সে ভর করেই বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। IMF এর হিসেব পদ্ধতি BPM-6 অনুযায়ী দেশের নিট রিজার্ভ এখন $৩০ বিলিয়ন ছাড়িয়েছে। এদিকে ডলারের দর ধরে রাখতে ২০২৫-২৬ অর্থ বছরের জুলাই থেকে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে মোট $৫.৭৯ বিলিয়ন বা $৫৭৯ কোটি কিনেছে দেশের তফসিলি ব্যাংকগুলো থেকে। আমি মূল্যস্ফীতি যাতে কমাতে পারি, বিনিয়োগ যাতে বাড়াতে পারি, কর্মসংস্থান যাতে বাড়াতে পারি, এই ব্যবস্থাগুলোকে আমাদেরকে করতে হবে। নীতি সুধার 10% রেখে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের হ্রাস টেনে ধরার চেষ্টা করছে। এদিকে ২০২৫-২৬ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৪% বৃত্ত ভেঙে ৪.৭% স্পর্শ করতে পারে এমন পূর্বাভাস এশীয় উন্নয়ন ব্যাংক আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। জ্বালানি তেলের দাম ও সরবরাহ বাড়লেও বেশিরভাগ স্থানে সংকট এখনো কাটেনি। তবে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কিছুটা কমেছে।
বিভিন্ন পাম্পগুলোতে পেট্রোল থাকলেও ডিজেল ও অকটেন সংকট রয়েছে। ডিজেল নিতে অনেকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের অভিযোগ, চাহিদা মতো যতটা দরকার সেই পরিমাণ তেল পাচ্ছে না। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। গাজীপুরের বিভিন্ন পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট অব্যাহত রয়েছে। বিভিন্ন পাম্পগুলোতে পেট্রোল থাকলেও ডিজেল ও অকটেন সংকট রয়েছে। সকালে বিভিন্ন পাম্পে তেলের জন্য বাস, ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের লম্বা লাইন রয়েছে। সকাল থেকে 4টা পাম্প ঘুরছি, কোথাও তেল নেই। এখানে আসছি, তেল আছে এখানে। পাশে এসে সিরিয়াল দিচ্ছি সকাল 6:30টায়। দাম বাড়লো কিন্তু তেল তো পাচ্ছি না, লাভ হলো কি? ময়মনসিংহে বৈরী আবহাওয়ার মধ্যেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন। তেল না পেয়ে জেলা সদরের জিগারকান্দায় এক পাম্পের চালক ও মালিক পক্ষের মধ্যে মারামারিতে 2 জন আহত হয়েছে। সরবরাহ বাড়ায় মেহেরপুরের পাম্পগুলোতে আগের মতো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। এদিকে গ্রাম এলাকার লাইসেন্সধারী ব্যবসায়ীদের কাছে তেল সরবরাহ করার কারণে আগের তুলনায় পাম্পে ভিড় কমেছে কৃষকদের। এই জেলায় চাষাবাদের জন্য ডিজেল চালিত সেচ যন্ত্র রয়েছে 30,700টি। নড়াইলে সরবরাহ বাড়ায় পাম্পগুলোতে আগের মতো দীর্ঘ লাইন নেই, তবে ডিজেল পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের। সিরাজগঞ্জে ফুয়েল কার্ড পাওয়া কৃষকেরা চাহিদার অর্ধেক তেল পেলেও যারা পায়নি তারা পড়েছে চরম বিপাকে। সংকটে আছি, ধরেন তেলের দাম বাড়তি, তেল কিনতে পারি না। তেল ধরেন প্রথম কিনছিল ধরেন 19,000 ব্যারেল, পরে কিনছি ধরেন 28,000 টাকা ব্যারেল। ডিজেল হলো 160 টাকা, 250 টাকা লিটার। এই পেট্রোল আর হলো ডিজেল হলো 160 টাকা লিটার। তা পাওয়া যায় না, একদিন বাড়ি 3 দিন পাওয়া যায় না। চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে ধীরে ধীরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে। বেশিরভাগ পাম্পেই চাহিদা অনুযায়ী মিলছে পেট্রোল, অকটেন ও ডিজেল। এখন ডেলি 4-5 গাড়ির তেল আসতেছে, কিন্তু মানুষ নাই বিক্রি করে, মানুষ নাই বিক্রি করে, কাস্টমার নাই, গাড়ি নেই। তো মানে আমাদের আসলে তেলের নিতে আমরা কোনো ধরনের ভোগান্তি পাচ্ছি না। ঠাকুরগাঁয়ে টানা বৃষ্টির মধ্যেও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 800 লিটার ডিজেল পাচার চেষ্টার অপরাধে শিবগঞ্জ ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 793 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 60,509 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার। হ্যাংসেংয়ের সূচক 73 পয়েন্ট কমে অবস্থান করছে 25,904 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 26 পয়েন্ট কমে অবস্থান করছে 4,896 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,084 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 4 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 506 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,170 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 24 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,480 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুন 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $107.83, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $2.50 বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 25 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 25 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 10 পয়সা এবং বিক্রয় মূল্য 171 টাকা 20 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 77 পয়সা, বিক্রি হচ্ছে 148 টাকা 87 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 82 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 89 টাকা 6 পয়সায়, বিক্রি করছে 92 টাকা 5 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 22 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 39 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 49 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 76 পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 67 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।